নওরিন ভাইয়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। নিবিড় বোনের মাথায় হাত বোলায় আর বলে, যেই জীবনটা তুই ডিজার্ভ করিস সেটা শিকদার বাড়ি থেকে তুই কখনোই পাবি না। আমি ব্যক্তি ইশাক শিকদারকে পছন্দ করি, কিন্তু আমার বোনের বর ইশাক শিকদারকে একদমই পছন্দ করি না। প্লিজ ভালোভাবে ভেবে দেখ। কিন্তু এবার অন্তত ভাব, এরশাক কি আদৌ তোকে ভালোবাসে, নাকি সব মায়া? নিবিড় কথাটা বেশ জোরেই বলে ওঠে। তিশার ঘুমটা আলগা হয়। নিবিড় তিশার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। নওরিন ভাইয়ের কথায় মাথা নাড়ে বাহিরে বেরিয়ে আসে। এরশাদ কেবিনের সামনেই পায়চারি করছে। নওরিনকে দেখে 2 কদম এগিয়ে আসে। নওরিনের গালে হাত দেয়। ইস, মুখটা একদম শুকিয়ে গেছে। ভাবির বেবি নিয়েই এমন নিজের হাল বানিয়েছো। নিজের বেবি হওয়ার সময় কি করবা? আমার তো ঘুম হারাম করে দিবা তুমি। নওরিন রাগী চোখে তাকায় এরশাকের দিকে। আমাকে সবসময় ছোট না করলে আপনার হয় না, না? এরশাকের মুখটা ছোট হয়ে যায়, হাসিটা মিলিয়ে যায়। মজা করেছি নওরিন, এভাবে কেন বলো? আমি কখনো তোমাকে ছোট করি না। আপনার কাছে গোটা আমিটাই তো একটা মজা, তাই না? এরশাক নওরিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে এভাবে দেখার কিছু নেই। একটু আগেই তো তুমি ঠিক ছিলা নওরিন। ভাইয়া কি কিছু বলেছে তোমাকে? নওরিন এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনার সবসময় কেন মনে হয় আমি অন্যের কথায় চলি? তুমি এমনই নওরিন, নিজেকে চেনো না, নিজের মনের কথা তুমি বোঝো না। আমি চিনি তোমায়। আপনি ভাইয়াকে বলেছিলেন আমাদের বিয়েটা শুধু দায়ের বিয়ে? পরিস্থিতির চাপে নাকি আপনি বিয়ে করেছিলেন? আমি চাইলে ডিভোর্সও নাকি দিয়ে দিবেন? এরশাক মাথা নিচু করে নেয়। তোমার ভাইয়া সত্যিটা জানতে চেয়েছিল, তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে ডিভোর্স মানা করতে পারলেন না কেন? আমি জোর করে তোমাকে আটকে রাখতে চাইনি। আপনি জোর করতে চাননি? আপনি রিয়েলি? নওরিন আর কিছুই বলে না। এরশাক নওরিনের হাতটা ধরে কিছু বলতে চাইলে নওরিন হাতটা ছাড়িয়ে নেয়। কোনো এক্সপ্লেনেশন চাই না, প্লিজ। এরশাক একটু দমে যায়। বেশ কিছু বলবে, আর বাড়ি যাবে না। নওরিন মুচকি হাসে। চলো ভাইয়া, আজ রাত এখানেই থাকবে। সকালে বাবা মা ভাবি আর বাবুকে দেখতে আসবে। তারপর তাদের সাথে আমি যাব। আমার বাবার কাছে চলে যাব। এরশাক অবাক চোখে তাকায়। আমি চাই না তুমি। আপনার চাওয়া না চাওয়ায় কিছুই যায় আসে না। প্লিজ আমাকে জোর করবেন না। আপনি তো নিজেই বললেন জোর করতে চান না। এখন কেন করছেন? প্লিজ মাফ করবেন। ফল কিন্তু ভালো হবে না। এরশাক নওরিনের চোখের দিকে তাকিয়ে আছে। আজকে নওরিনের চোখ অন্যরকম লাগছে। প্রচন্ড ক্ষোভ, অভিমান, রাগ, সবকিছুর সংমিশ্রণ। প্লিজ চলে যান, বাকি বোঝাপড়াটা কাল হবে। এরশাক কি বলবে ভেবে পায় না। নওরিনের এমন দৃঢ় কণ্ঠস্বর সে প্রথমবার শুনেছে। এরশাক মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। নিচে নেমে গাড়িতে বসে পড়ে। সিটে গা এলিয়ে দেয়। একটু আগেই তো নওরিন ঠিক ছিল। পরিস্থিতি অন্যরকম ছিল। সব কিছুর সুন্দর একটা সূচনা হতে চলেছিল। নওরিন তার দেওয়া পছন্দের শাড়িটাও পরেছিল। মাত্র কয়েক মিনিটে সবটা পাল্টে গেল। কিন্তু কিভাবে? সৃষ্টিকর্তা কি নিজেই চায় না তাদের মাঝে ভাব হোক, সব ঠিক হয়ে যাক? এত কিসের বাধা তাদের মাঝে? এশাক গাড়ির স্টিয়ারিং এ সজোরে কয়েকটা বাড়ি মারে। অনেকটা এগিয়ে গিয়েছিল সে। হঠাৎ যেন আকাশ থেকে মাটিতে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমান গভীর রাতে পা টিপে টিপে 2 তলায় এসেছে। মায়ের ঘরটা এখানেই। সকালে সে যখন বাবা মায়ের ঘরের তালা ভাঙছিল, তখন জিনাত শিকদার সেখানে এসে উপস্থিত হয়। এরকম একরকম হন্তদন্ত হয়ে সে সেখানে এসেছে। তালা কেন ভাঙছো বাবা? আমান মুখটা কাচুমাচু করে উত্তর দেয়, মায়ের ঘরে দরকার ছিল। জিনাত শিকদার উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, কি দরকার? কিসের দরকার? আমার মুখটা ছোট করে উত্তর দেয়, আসলে বাবা মায়ের কথা মনে পড়ছিল তো, তাই ভাবলাম ঘরে গিয়ে তাদের জিনিস দেখলে একটু ভালো লাগবে। জিনাত শিকদার আমানের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা মায়ের জিনিসগুলো দেখলে তোর আরো বেশি মন খারাপ হবে রে বাবা। এই ঘরে আর আসিস না, চল, কখনো আসিস না। জিনাত শিকদারের কথাগুলো বলেই আমানের হাতটা ধরে টানতে টানতে তাকে সেখান থেকে নিয়ে যায়। আমান ততক্ষণে তালা ভেঙেই ফেলেছিল।
তা অবশ্য জিনাত শিকদারের চোখে পড়েনি। পড়লে হয়তো তালাটা পাল্টে দিত। আমান সারা দিন আর ওর ঘরে অমুখ হয়নি। রাতে সবাই ঘুমানোর পর সে পা টিপে টিপে এই ঘরটাতে এসেছে। কোনো রকম শব্দ না করেই সে ঘরে প্রবেশ করে। বাবা মায়ের ঘরের প্রবেশের পর ঘরটাতে জিনাত শিকদাররা পাশেই থাকে। শব্দ করলেই তারা জেগে যাবে তো। আমান ঘরে ঢুকেই ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। বেডের সামনের দেওয়ালটাতে বড় একটা ছবি লাগানো, বাবা মায়ের বিয়ের ছবি। কি মিষ্টি লাগছে দুজনকে। আমানের চোখে পানি চলে আসে। যদি বাবা মা বেঁচে থাকতো। আমান ছবিটাতে হাত বোলায়। ধুলো জমে গেছে। আমার নিজেকে সামলে নিয়ে একটা কিছু খুঁজতে থাকে। এদিকে সেদিকে খুঁজতে খুঁজতে বেড সাইডের ড্রয়ে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ওপরে লেখা, প্রিয়তার প্রিয় কথা। আমার ডায়েরিটা বার করে হাত বোলায়। এটা মায়ের ডায়েরি। মায়ের হাতের ছোঁয়া লেগে আছে এটাতে। আমার ডায়েরিটা খুলে তারপর ডায়েরির প্রথম পাতায় লেখা, এই যে ম্যাডাম শুনছেন, মেয়েদের এত অহংকার ভালো না। আমানের বাবা মায়ের গল্পটা ছিল আর সব সাধারণ গল্পের মতোই। একজন বকে যাওয়া পুরুষ আর একজন অসাধারণ নারীর গল্প। সেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার মায়ের লেখার প্রতিটা পরদে পরদে ভালোবাসার নতুন নতুন মানে খুঁজে পাচ্ছিল। ইস, মা কত আবেগ দিয়েই না লিখেছে বাবার জন্য। কিন্তু শেষের দিকে এমন কেন? বড্ড অগোছালো, বড্ড কষ্ট মেশানো উক্তিগুলো। মা কি কষ্ট পেয়েছে? বাবা মায়ের মাঝে কি কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল? আমান বেশ বুঝতে পারছে শেষের প্রত্যেকটা পৃষ্ঠায় মা তার নিজের কষ্টগুলোকে মেলে ধরেছে। তাদের মাঝে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। তবে সেই তৃতীয় ব্যক্তিটা কে? আমান এমন কিছুই ভাবছিল। হঠাৎ কোথা থেকে জিনাত শিকদারের আগমন ঘটে। কি করো আব্বা? আমান জিনাত শিকদারের গলা পেয়ে চমকে ওঠে। তিনি থমথমে মুখে সেখানে দাঁড়িয়ে আছেন। জিনাত শিকদার আমানের পাশে গিয়ে বসে। আমান মেঝেতে দুই পা ভাঁজ করে বসে বসে মায়ের ডায়েরিটা পড়ছিল। জিনাত শিকদার শান্ত গলায় বলে ওঠে, শুধু শুধু মন খারাপ করার জন্য এই ঘরে কেন এলে বাবা? কি দরকার ছিল অতীত হাতলানো? তাতে যে কষ্ট বাড়ে। আমান উঠে গিয়ে জিনাত শিকদারের কোলে মাথা রাখে। আমার বাবার কি চরিত্র খারাপ ছিল বড় মা? মাকে কষ্ট দিয়েছিল? ছি বাবা, নিজের বাবা নিয়ে এমন কথা বলতে নেই। তার উপর তিনি মৃত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তুমি ঘরে যাও। অতীত শুধু কষ্ট দেবে আর কিছুই না। জিনাত শিকদার আমানকে কিছু বলতে না দিয়ে ঠেলে ঘরে পাঠিয়ে দেন। আমান ঘরের দরজা খোলার শব্দেই তিনি টের পেয়েছিলেন আমান এই ঘরে এসেছে। আসবেন কি আসবেন না ভাবতে ভাবতেই চলে এলেন। বড় মা, বাবা কি মাকে ঠকিয়েছিল? জিনাত শিকদার আমানের মাথায় হাত বুলিয়ে দেন। আমি শুধু এতটুকুই বলতে পারি যে তোমার বাবা তোমার মাকে এতটাই ভালোবাসতো যে তোমার মা চাইলে তোমার বাবা তাকে আকাশের চাঁদও এনে দিত। তুমি এইসব নিয়ে ভেবো না বাবা। আমান হাঁ করে তাকিয়ে থাকে জিনাত শিকদারের দিকে। ভুল বোঝাবুঝি হয়েছিল বাবা, সামান্য ভুল বোঝাবুঝি। ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। তুমি এইসব নিয়ে ভেবো না। হায়াত মউত আল্লাহর হাতে। আল্লাহ ভালো মানুষদের বেশি দিন দূরে রাখেন না। তিনি একটু থেমে শান্ত গলায় আবারও বলে ওঠেন, ঘরে যাও। আমান বড় মাকে কোনো প্রশ্ন না করেই মাথা নিচু করে ঘরে চলে যায়। জিনাত শিকদার জায়ের ছবিটার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। যেদিন এলাকার সবচেয়ে সুন্দরী, গুণী, শিক্ষিত মেয়েটাকে তার দেবর ঘরে এনেছিল, সেদিন প্রথমবারের মতো জিনাত শিকদার হিংসা কি জিনিস তা উপলব্ধি করেছিল। প্রিয়তা অবশ্য তাকে বড় বোনের মতো করেই মানিয়ে নিয়েছিল। প্রতি পদে পদে তাকে সম্মানের আসনে বসিয়ে রেখেছিল। প্রিয়তাকে জিনাত শিকদারও বড় বোনের মতো করেই কাছে টেনে নিয়েছিল। মাঝে মাঝে তিনি নিজে থেকেই বলে উঠতেন, তার দেবরের মতো বানরের গলায় কি করে প্রিয়তার মতো মুক্তোর হার উঠল। প্রিয়তা হেসে গড়াগড়ি খেত। বেশ সুখের সংসার ছিল তাদের। তবে সুখের নদীতেও ভাটা পড়ে। সেই ভাটা ছিল শিউলি পারভিন। শিউলির জোয়ারেই প্রিয়তার সংসারটা একেবারে ভেসে চলে গিয়েছিল।
স্বামীর সাথে তালাক করিয়ে বোন শিউলিকে তিনি আশ্রয় দিয়েছিলেন শিকদার বাড়িতে। তাদের বাপের বাড়ি ছিল তখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল বললেই চলে। সেই সময় তালাকপ্রাপ্ত মেয়েদেরকে সমাজের বোঝা বলেই ধরে নেওয়া হতো। এমন মেয়ে ঘরে রাখলে লোকজনও নানান রকম অকথা কুকথা বলতো। কুনজর তো স্বাভাবিক ব্যাপার ছিল। একরকম জোর করে শিউলিকে জিনাত শিকদারের ঘাড়ে চাপিয়ে দেয় তাদের বাবা মা। শিউলিকে তিনি জিনাত শিকদার আর জিনাত শিকদারদের বাড়িতেই নিয়ে যান। শিউলি তখন এই বাড়িতেই থাকতো। আমানের বাবার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন থাকলেও প্রিয়তার সাথে বিয়ে হওয়ার পর সে স্বামীকে লাগাম পরাতে ব্যর্থ হয়নি কখনোই। প্রিয়তার ভালোবাসায় আমানের বাবা নিজেকে একদমই পাল্টে ফেলেছিলেন। কিন্তু কবে কিভাবে সেই বন্ধন আলগা হলো তা প্রিয়তাও বুঝতে পারেনি। তবে স্বামীর বদলে যাওয়া রূপটার সাথে একটু একটু করে পরিচিত হচ্ছিল সে। সেদিন আমান আর তার মা প্রিয়তা তাদের নানার বাড়িতে বেড়াতে যায়। আমানের বাবা অবশ্য এই বাড়িতেই ছিল। আর এশা জিনাত শিকদারের পেটে। তখন তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই সময় মেয়েরা সাধারণত বাবার বাড়িতেই থাকে। তিনিও সেখানেই ছিলেন। এরশাকের স্কুলে পরীক্ষা থাকায় এরশাকের দায়িত্ব বোনকে দিয়ে তিনি বাবা মায়ের কাছে বেশ নিশ্চিন্তে ছিলেন। বিপত্তি বাঁধল সেই দিন যখন প্রিয়তা হুট করে বাড়ি এসে আমানের বাবা আর শিউলিকে একসাথে দেখে ফেলে। খুব অন্তরঙ্গ অবস্থায় না হলেও বেশ কাছাকাছি ছিল তারা। প্রিয়তা বরাবরই ছিল শক্তপোক্ত বাঘিনীর মতো। নিজের জিনিসের প্রতি একটু বেশি যত্নশীল, একটু বেশি দৃঢ় ব্যক্তিত্বের মানুষ। স্বামীকে এভাবে অন্য নারীর সাথে দেখে ঘায়েল বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর। ছোট্ট আমান মায়ের এমন পাগল প্রায় রূপ দেখে ভয় পেয়ে ছুট লাগায় দাদির কাছে। এদিকে প্রিয়তা হাতের কাছে যা পায় তা দিয়েই আঘাত করতে থাকে শিউলির ওপর। স্বামীকেও ছাড় দিচ্ছেন না সে। কোনো রকমে আমানের বাবা তাকে বাধা দিলে সেই মুহূর্তে তিনি স্বামীকে ত্যাগ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। প্রিয়তার শেষ কথা ছিল, আমার সংসার, আমার স্বামী, শুধুই আমার। আমার গণ্ডিতে আমি কাউকে আসতে দেব না। আর যদি সেটা আমার না হয় অন্য কারোর হবে না। প্রিয়তার সাথে সাথে আমানের বাবাও বেরিয়ে যায় তার পিছু পিছু। সেটাই তাদের একসাথে শেষ যাত্রা। সেদিন তারা একসাথে ফিরেছিল ঠিকই, তবে লাশ হয়ে। বেসামাল গাড়ি চালানোর ফলে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুজনেই একসাথে মারা যায়। জিনাত শিকদার বাবার বাড়িতে থাকায় এসবের কিছুই জানতে পারে না। পরে জেনেছিল কিছু কথা কাজের লোকের কাছে, কিছু কথা পরিবারের লোকজনের কাছে, আর বেশিরভাগ শিউলি পারভিন নিজেই জানিয়েছিল। জিনাত শিকদার সেই দিনই বোনকে ত্যাগ করেছিলেন। চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। লাথি মেরে শিউলি পারভিনকে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল সেই দিনই। কিন্তু কিছু দিনের মাঝেই খবর আসে শিউলি পারভিন নাকি অন্তঃসত্ত্বা। যা আর দেবর হারানোর ধাক্কা সহ্য করে উঠতে না উঠতেই বোনের এমন নোংরামির খবর শুনে জিনাত শিকদার একেবারেই থমকে যায়। এশা তখন 1 মাসের নবজাতক। বাবা মা তাকে ডেকে পাঠায় শিউলির ব্যবস্থা করার জন্য। জিনাত শিকদার এক কথায় না করে দেয়। এমন বোনের জন্য তিনি আর কিছুই করবেন না। তার মতে শিউলি পারভিনের লাশও তিনি শিকদার বাড়ির সীমানায় আনবেন না। বোনের উপরে ঘৃণা থেকে তিনি এক প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু সমস্যা বাধে তখন, যখন গ্রামের লোক জানাজানি হয়ে যায় 2.5 বছরের ডিভোর্সি মহিলা নাকি অন্তঃসত্ত্বা। ঘটনাটা বাতাসের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। এমন কলঙ্কিনী মহিলাকে গ্রামে রাখা যায় না। গ্রামে বিচার সভা বসে। শিউলি পারভিনের মাথার চুল কেটে মাথায় ঘোল ঢেলে গ্রাম থেকে বিতাড়িত করার নির্দেশ দেওয়া হয়। পরিবার না মানলে পরিবার সহ উচ্ছেদ করা হবে তাদের। সন্তানের বাবার নাম বা পরিচয় কিছুই জানতে চাওয়া হয় না সেই বিচারে। সবাই জানে এখানে শিকদার বাড়ির কোনো পুরুষ জড়িত, তবে সরাসরি বলার ক্ষমতা কারোরই নেই। শিকদার বাড়ির প্রতিপত্তির সামনে তারা তুচ্ছ। সকল শাস্তি শিউলি পারভিনের প্রাপ্য।
মেয়ের এমন শাস্তি কখনোই কোনো পিতামাতার পক্ষে সহ্য করা সম্ভব নয়। মেয়ে যত বড়ই অন্যায়কারী হোক না কেন, সন্তানের অসম্মানে পিতামাতার হৃদয় কেঁপে উঠবে, এটাই স্বাভাবিক। জিনাত শিকদারের বাবা সেখানেই হার্ট অ্যাটাক করেন। গোটা একটা দিন শিউলি পারভিনকে দরগার সামনে দাঁড়িয়ে দিয়ে বেঁধে একেবারে। মেয়ের এমন শাস্তি কখনোই কোনো পিতামাতার পক্ষে সহ্য করা সম্ভব নয়। মেয়ে যত বড়ই অন্যায়কারী হোক না কেন, সন্তানের অসম্মানে পিতামাতার হৃদয় কেঁপে উঠবে, এটাই স্বাভাবিক। জিনাত শিকদারের বাবা সেখানেই হার্ট অ্যাটাক করেন। গোটা একটা দিন শিউলি পারভিনকে দরজার সামনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এক ফোঁটা পানিও দেওয়া হয় না। যে যখন যেভাবে পেরেছে আঘাত করেছে। কেউ জুতো পেটা করেছে, কেউ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছে, চোখ ফিরিয়ে নিয়েছে, কেউ বা থুতু ছিটিয়েছে। বাবার এমন খবর শুনে জিনাত শিকদার ছুটে আসে বাবার কাছে। বাবা মেজ মেয়ের এমন করুণ পরিণতি মানতে পারেননি। জিনাত শিকদারের পায়ে পড়ে যান তিনি। একটাই করুণ আকুতি, শিউলিকে বাঁচা। দোষ শিউলির একার নয়, পুরুষ মানুষ তো দোষ করেছিল। মৃত্যু পথযাত্রী বাবার এমন করুণ আকুতি জিনাত শিকদার ফেলতে পারেননি। জিনাতের দুর্বলতার সুযোগ নিয়েই তার বাবা তার থেকে মেয়েকে বাঁচানোর কথা আদায় করে নেন। মেয়ের দায়িত্ব তার ঘাড়ে সঁপে দেন। জিনাত শিকদার বাবার মরমর মুখের দিকে তাকিয়ে কথা দিয়ে দেয়, তার চেয়ে বড় কথা, ঘটনাটা যত বাড়বে শিকদার বাড়ির গায়ে তত বেশি কালি লাগবে। যদিও জিনাত শিকদার মনে প্রাণে বিশ্বাস করত দোষ শিউলি পারভিনেরই। চাইলেই সে নিজেকে সরিয়ে আনতে পারত, অথবা তাকে জানাতে পারত। না, সে তো তা করেনি। সে নিজে থেকেই আমানের বাবাকে তার দিকে আকৃষ্ট করেছে। শিকদার বাড়ির বউ হওয়ার প্রবল ইচ্ছে থেকেই সে এমনটা করেছে, তা জিনাত শিকদার বেশ বুঝতে পেরেছে। সে এই শাস্তির যোগ্য। তবে বাবার কথা রাখতে সে আধমরা বোনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বোনের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অত্যাচার অপমানে সে একেবারেই নুয়ে পড়েছিল। তার কিছুদিন পরই বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। সব কিছু যেন রাতারাতি শেষ হয়ে যায়। শিউলি পারভিন একেবারেই ভেঙে পড়ে। তবে জিনাত শিকদার সেদিন তাকে সান্ত্বনা দেয়নি। এক কথায় জানিয়ে দিয়েছে, যেমন কর্ম করবি তেমনই ফল পাবি। তারপর জিনাত শিকদার বোনকে তাদের অন্য এক বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুদিন পর শিকদার বাড়ির সবার মাথা মুরব্বীদের সম্মতিতেই শিউলি পারভিনকে আবারও এই বাড়িতে এনে রাখা হয়। সে এখন শিকদার বাড়ির সম্মানের জন্য ক্ষতিকর। অন্য কেউ হলে পৃথিবী থেকে সরিয়ে দিত, কিন্তু জিনাত শিকদারের বোন, সে জিনাত ও বোনের প্রাণ নিতে রাজি হবে না। তারপর থেকে শিউলি পারভিন এই পরিবারের স্থায়ী আশ্রিতা। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে জিনাত শিকদার বোনকে ঘর ছাড়া করতে পারে না। তখন অবশ্য বাপের বাড়ি গ্রামে শিউলি পারভিনের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। চাইলেও তাকে সেখানে পাঠানো যেত না। জিনাত শিকদার আঁচল টেনে চোখের পানিটা মুছে নেয়। প্রিয়তার এই পরিণতির জন্য পরোক্ষভাবে সে নিজেই দায়ী। না সে বোনকে এখানে আনতো, আর না এই জটিলতার সৃষ্টি হতো। মনে মনে জিনাত শিকদার আজও নিজেকেই সবকিছুর জন্য দায়ী মনে করেন। অনুশোচনায় বারবার মাথা নুইয়ে পড়ে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ঘর থেকে বের হয়ে যান। তারপর বিশাল বড় একটা তালা ঘরের দরজার সামনে ঝুলিয়ে দেন। তিনি চান না আমান এসব জানুক। সেটা শিউলি পারভিনের জন্য নয়, বরং আমানের নিজের জন্য। শিউলির যা শাস্তি তা তো সে পেয়েছেই। তার নিজের সন্তানও তাকে মা বলে ডাকে না। তার চেয়ে বড় কথা, বাবার চরিত্র, মায়ের সাথে হওয়া অন্যায় সব জানলে ছেলেটা মেনে নিতে পারবে না। হয়তো বাবাকে ঘৃণা করবে। মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে সারাটা জীবন অন্ধকারে কাটিয়ে দেবে। একটু একটু করে কষ্ট পেয়ে বড় হবে। তাই জিনাত শিকদার চায়নি আমান সবটা জানুক, বাবাকে ঘৃণা করুক। জীবনের এমন অধ্যায়গুলো আড়ালে থাকাই ভালো। এতে সন্তানের মানসিক সুস্থতার ব্যাঘাত ঘটে। ভোরবেলা ফজরের নামাজ শেষ করে নওরিন বিছানায় উবু হয়ে শুয়ে শুয়েই বই পড়ছিল। আজ 3 দিন হলো সে বাড়িতে ফিরে এসেছে। তিশা আর নিবিড় তিশার বাবার বাড়িতে।
নওরিন আজ থেকে কলেজে যাবে। পরীক্ষার বেশ দিন বাকি নেই। অনেকটা সময় সে নষ্ট করে ফেলেছে, আর নষ্ট করতে চায় না সে। এই 2 দিন এরশাকের সাথে তার কোনো রকম কথা হয়নি, যোগাযোগ একেবারে বন্ধ বললেই চলে। এরশাক কয়েকবার কল করেছে, তবে সে তার রিসিভ করেনি। নওরিন ফোনের দিকে তাকিয়ে দেখে ফোনটা বাজছে। এরশাক আবারও ফোন করেছে। রোজ এই সময় এরশাক তার বাড়ির সামনে এসে দাঁড়ায়, তারপর নওরিনকে ফোন দেয়। 2 দিন যাবৎ সে কলটা ইগনোর করছে। এরশাকের সাথে সে কথা বলতে চায় না। লোকটার মধ্যে কি এমন যেন একটা জাদু আছে, বড্ড বেশি টানে। নওরিন এসব ভাবতে ভাবতেই তার ফোনে টুং করে একটা মেসেজ আসে। এরশাক টেক্সট করেছে, তুমি নিচে নামবা নাকি আমি গাড়ির হর্ন বাজিয়ে পুরো এলাকা বাসির ঘুম একেবারে ঘুম ভাঙাবো। নওরিন মেসেজটা সিন করে রেখে দেয়। এমা, সত্যি সত্যি এরশাক হর্ন বাজাচ্ছে ইচ্ছা মতো, থামার নাম নেই। উফ, লোকটা বড্ড জ্বালায়। সময় হোক, সব সুদে আসলে বুঝিয়ে দিব। নওরিন কথা বলতে বলতে উঠে দাঁড়ায়। নিচে তাকে যেতেই হবে। নওরিন মাথায় ওড়নাটা পেঁচিয়ে আলমারি থেকে একটা কাগজ হাতে নিয়ে নিচে নেমে যায়। মুখে শয়তানি হাসি। নওরিনকে আসতে দেখে এরশাক মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ায়। নওরিন কাছে আসতেই সে 2 হাত বাড়িয়ে দেয় জড়িয়ে ধরার জন্য। নওরিন হাত বাড়িয়ে এরশাককে থামিয়ে দেয়। আমাকে ধরবেন না প্লিজ। তুমি এখনো রেগে আছো? কিসের রাগ? আমি কখনো রাগ করি না। প্লিজ বাড়িতে ফিরে চলো। স্বামী সাগর নেই, হাসপাতাল থেকে বাড়িতে চলে গেছে, এখানে আর আসে নাই। আর যদি থাকতো তবুও আমি পিছলাইতাম না, আপনাকে একটুও বিশ্বাস করতে পারতেন। আমি তো বিশ্বাস বাদ দিন, যেই ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসার কোনো মানে নেই। নিন। নওরিন কাগজটা এরশাকের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, সই করে দিন। এরশাক অবাক চোখে তাকায়। কি এটা? ডিভোর্স পেপার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নওরিন? তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করতেছো? দেখুন, আমাদের সম্পর্কটা কখনো মেঘ, কখনো রোদ্দুরের মতো, কখনো রোদ্দুরের মতো খুশি ঝলমলে চারিদিক, কখনো আমাদের মাঝে আকাশের অভিমানে মেঘ ছেয়ে থাকে, তারপর আমার চোখের পানির বৃষ্টির মতো ঝরে পড়ে। এভাবে কতদিন চলবো বলুন? এবার তো আমাদের কিছু একটা বাঁচতে হবে। এরশাক নওরিনের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের কথায় এতটা প্রভাবিত হলে তুমি? কারোর কথাই নয় স্বামী, নিজের মর্জিতেই চাইছি, আপনার থেকে দূরে যেতে চাইছি। ভালোবেসে কখনো বিন্দু মাত্র সম্মান দেননি। আপনি বিচ্ছেদই ডিজার্ভ করেন, আমি মেঘটাই বেছে নিলাম। তোমার তাই মনে হয় নওরিন? সবাই তাই মনে করে। আমি সত্যি কখনো তোমাকে সম্মান করতে চাইনি, তাই না? বাদ দিন। আপনি না বলেছিলেন আমি চাইলেই নাকি আমাকে ছেড়ে দিবেন? আমি চাইছি, দিন, এবার মুক্তি দিন। সত্যি চাও? হুম, বেশ। এরশাদ চোখ মুখ লাল করে রাগে গড়গড় করতে করতে কাগজটা না পড়েই সই করে দেয়। খুশি? ভালোবাসলে যত্ন করতে হয়, বেঁধে রাখতে হয় ভালোবাসার মানুষকে। এটা অধিকার আর দায়িত্ব, দুটোরই সংমিশ্রণ। এভাবে মাঝ পথে হাত ছেড়ে দিতে নেই। তুমি চেয়েছো নওরিন, কিছুই চাইনি আমি। আপনার চোখের পানি নাকের পানি যদি এক না করিয়েছি আমি নওরিন, শিকদার নই। সরি, এখন তো আমি আর শিকদার বাড়ির বউ নেই। নওরিন পেপারটা নিয়ে উল্টো পথে হাতা ধরে। এরশাক নওরিনের হাতটা টেনে ধরে। নওরিন ঝিটকানি দিয়ে হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাস্ট মি। কত কিছু সহ্য করেছি আমি, তবুও ঘর ভাঙতে চাইনি। কিন্তু আপনি? নওরিন ছুটে ঘরে চলে যায়। এরশাক তাকিয়ে আছে নওরিনের দিকে। সত্যি বলতে সে নওরিনকে যথেষ্ট কষ্ট দিয়েছে, তবুও তো মেয়েটা তাকে ছেড়ে যায়নি। আজ হঠাৎ কি হলো? কেন করছে এমন? নওরিন কি সিরিয়াস? ওইটা কি আদৌ ডিভোর্স পেপার ছিল? কি চাই নওরিন? এরশাকের কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, কষ্ট আর বিস্ময় মিশ্রিত অনুভূতি। এরশাক কোনো রকমে ঢুলতে ঢুলতে বাড়িতে আসে। ঘরে এসে সে বিছানায় গা এলিয়ে দেয়। সারা শরীর ঘেমে একাকার। ভীষণ নার্ভাস লাগছে তার। নওরিন কি সত্যি সত্যি সবটা শেষ করে দিল? সাগর আর স্নেহা কফি শপে পাশাপাশি বসে আছে। স্নেহা নিজেই সাগরকে ডেকেছে।
সাগর মুখ কাচুমাচু করে বসে আছে। স্নেহা বেশ কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থেকে হেসে দেয়। প্লিজ, এতটা নার্ভাস হবেন না। আমি আপনাকে বিপদে ফেলার জন্য ডাকিনি। সাগর চোখ মুখ কুঁচকে উত্তর দেয়, আপনি যতবারই আমাকে দর্শন দিয়েছেন ততবারই ঝড় তুলে দিয়েছেন, সাথে থাপ্পড় ফ্রি। স্নেহা অসহায় দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সরি, বিশ্বাস করুন আমি ভুল বুঝেছি আপনাকে। সত্যি আমার এমনটা করা উচিত হয়নি। সরি বলার জন্যই তো কফি শপে ডাকলাম। এটা আমার পক্ষ থেকে সরি ট্রিট। সাগর মুখ ঘুরিয়ে নেয়। আমার বাবা মাও কখনো আমার গায়ে হাত তোলেনি, আর আপনি কখনো ছাড় দেননি। স্নেহা মুখ টুপিয়ে হাসে। ঠিক আছে ঠিক আছে, এই কান ধরলাম, মাফ করে দিন। সাগর ছোট্ট করে হেসে উত্তর দেয়, ইটস ওকে। এবার বিদায়ের পালা। স্নেহা সাগরের থেকে বিদায় নিয়ে বিল মিটিয়ে আগে আগেই বের হয়ে যায়। সাগর স্নেহার পিছু পিছু আসতে থাকে। প্রায় মাঝ রাস্তায় আসতেই সাগর চেঁচিয়ে ওঠে, এই যে মিস, আপনার জামার হুক খোলা, সব দেখা যাচ্ছে। সাগর কথাটা বেশ চেঁচিয়েই বলে ওঠে। সাগরের কথায় স্নেহা দাঁড়িয়ে যায়। আশেপাশের লোকজন তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নেহা রাগে গজগজ করতে করতে তেড়ে আসে সাগরের গালে, আবারও একটা চড় বসিয়ে দেয়। আপনার ব্যাপারে শুনে আপনাকে এত ভালো ভেবেছিলাম সাগর, কিন্তু আপনি তো আসলেই একটা বখাটে। এভাবে আমায় লজ্জায় ফেলে প্রতিশোধ নিলেন। সাগর গালে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, আপনার কখনো বিয়ে হবে না মিস ঝগড়ুটে মারকুটে মেয়ে মানুষ। বিয়ে হলে আপনার বরের উচিত হবে দিন রাত 24 ঘন্টা আপনার হাত পা বেঁধে রাখা। কি বলেন, বখাটে সন্ত্রাসী? ব্যাস থামুন, আপনার পিঠের লাল তিলটা দেখা যাচ্ছে। বেশ সুন্দর তিলটা। ফর্সা পিঠে লাল তিল দেখে যে কেউ কুনজর দিবে। আমি কিন্তু দেইনি, আমাকে ভুল বুঝবেন না। স্নেহা এবার দমে যায়। আসলেই তো তার পিঠে একটা তিল আছে। হুক খোলা না থাকলে এটা দেখার কথা না। সাগর গা থেকে ব্লেজারটা খুলে স্নেহাকে পরিয়ে দেয়। তারপর একটা রিক্সা ডেকে স্নেহাকে তুলে দেয়। স্নেহা মুখটা ছোট করে বলে ওঠে, এটা ফিরিয়ে দেব কি করে? আপনার নাম্বারটা ফেসবুকে অলরেডি ব্লক করেই দিয়েছি। আমি মরে গেলেও আপনাকে আমার নাম্বার দেব না। প্লিজ মাফ করুন। আর চড় খেতে চাই না, পায়ে ধরি। প্রয়োজন ফুরিয়ে গেলে এটা ফালাইয়ে দিবেন। স্নেহা মুচকি হেসে বলে ওঠে, একটা আইডিতে ব্লক দিলে আরো 10টা আইডি খুলতে পারবো। আর রইল নাম্বারের কথা, সেটা চাইলেই জোগাড় করে নিতে পারবো। দিতে হবে না, সরি, শেষবারের মতো মাফ করে দিবেন। সাগর মুখ ঘুরিয়ে নেয়। স্নেহা সেখান থেকে চলে যায়। তবে যতক্ষণ সাগরের চোখের আড়াল না হয় ততক্ষণ পর্যন্ত স্নেহা পেছন ফিরে সাগরের দিকে তাকিয়েছিল। কি অদ্ভুত মেয়ে রে বাবা, একেবারে ঝড়ো হাওয়া। সাগর নিজে নিজেই হেসে দেয়। সেই হয়তো পৃথিবীর প্রথম পুরুষ যে বিনা কারণে একটা মেয়ের হাতে ছড় খেয়েও এইভাবে হাসছে। সকাল সকাল সাগরের কানে ঘুম ভাঙে এরশাকের ডাকে। এত সকালে সাগরের কল পেয়ে ভুরু কুঁচকে তাকায় এরশাক, কপালে বিরক্তির ভাঁজ। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নওরিনের কথা বলে ওঠে। এরশাক আরেকবার ফোনের দিকে চোখ বোলায়। না, এটা সাগরেরই নাম্বার। কাজী অফিসে আসুন, বিয়ের সাক্ষী হতে হবে আপনাকে। এরশাক থ হয়ে বসে থাকে। মাথা ঠিক আছে এই মেয়ের? এরশাক ঘুম ঘুম চোখে গলায় প্রশ্ন করে, কার বিয়ে? কিসের বিয়ে? সকাল সকাল কি শুরু করলাম? যার ফোন তার বিয়ে। মাথা ঠিক আছে তোমার নওরিন? পাগল হয়ে গেছো? আসুন, আসার সময় আইডি কার্ডটা নিয়ে আসবেন। যদি কোনো ঝামেলা হয়, আর আপনাকে কিন্তু সাক্ষী দিতে হবে। তুমি কি আমার সাথে মজা করছো? না, আপনি তো বলেছেন আমার সুখের জন্য সব পারেন, তাই আপনার কাছে আবদার করলাম, এখন আসুন। আসলে বিয়েটা সাগরের বাড়িতে কেউ মানছে না। মেজো খালা তো বলেই দিয়েছে এই বিয়ে করলে নাকি ত্যায্য করবে, কিন্তু সাগর এই সবের পরোয়া করে না। তার কাছেই ভালোবাসাটাই সব। আমিও তার সিদ্ধান্তে বাধা দেইনি, তাই বাধ্য হয়েই কাজী অফিসেই বিয়েটা হচ্ছে। বিয়ে করে একেবারে বাড়িতে গেলে কেউ ফেলে দিতে পারবে না। আর ফেলে দিলেও কি, আমার বিশ্বাস সাগর তার বউকে ঠিকই তার যোগ্য সম্মান দিবে। কিন্তু আপনি প্লিজ আসুন এখানে। আপনার থাকাটা জরুরি। আপনাকেই একমাত্র পাত্রীপক্ষ হতে হবে।
নওরিন এরশাককে ঠিকানাটা দিয়ে কলটা কেটে দেয়। এরশাক বারবার কল ব্যাক করলেও অপর পাশ থেকে কোনো রেসপন্স নেই। এরশাক বাধ্য হয়ে কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে ছুট লাগায় যাওয়ার জন্য। দ্রুত পৌঁছাতে হবে তাকে। মাঝের কয়েক মাস নওরিনের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে। নওরিন কলেজে আসলেও এরশাককে ইগনোর করে চলতো। সামনে নওরিনের পরীক্ষা, এটা ভেবে এরশাকও তাকে এই সম্পর্কের সব জটিলতায় টানতে চায়নি। নওরিনকে সময় দিয়েছে সবটা বুঝে নিতে। তবে নওরিনের এই দূরত্ব তাকে বড্ড বেশি পুড়িয়েছে। তবে এরশাক সেটা মেনে নিয়েছে। এর মাঝে সে নিবিড়ের সাথে সরাসরি কথা বলেছে। নিবিড় আর তার মাঝে যেই মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে নিবিড়ের একটা কথাই ছিল, নওরিনের পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না। তাই সে নিজেও চাই অন্তত পরীক্ষা পর্যন্ত এরশাকের সাথে দূরত্ব বজায় থাক। আর বাকিটা নওরিনের ইচ্ছে। নওরিন যা চাইবে তাই সে মেনে নেবে। এরশাক ভেবে পায় না হঠাৎ এই মেয়ের মাথায় কি ভূত চাপলো। ডিভোর্স নিয়েও সে কনফিউজড। কারণ একটা শোয়ে কখনো ডিভোর্স হয় না। কাগজটা আদৌ ডিভোর্স পেপার ছিল কিনা তারও ঠিক নেই। নওরিন কি চাইছে সেটা এরশাকের মাথায় ঢুকছে না। সে কি সাগরকে বিয়ে করতে চাইছে? কিন্তু সেটা কি করে সম্ভব? আর যদি নাই হয় তাহলে কাজী অফিসে কেন ডাকলো? এরশাক সজোরে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি দেয়। রাগে গাটা জ্বলছে তার। ভেবেছিল নওরিনকে সময় দিলে সে হয়তো সবটা বুঝে নেবে। কিন্তু এই মেয়ের পাগলামো তো বেড়েই চলেছে। আর সহ্য হচ্ছে না তার। মাঝে মাঝে ইচ্ছে করে একবার তুলে নিয়ে আসি, কিন্তু এমনটা করলে আবার নওরিনকে অসম্মান করা হবে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমান এখন অনেকটাই ম্যাচিউর। পারিবারিক ব্যবসার কাজে হাত লাগিয়েছে সে। আজ আমান ইউকে চলে যাবে। সেখানে নতুন একটা ব্রাঞ্চ ওপেন হবে। সেখানে সবটা সে নিজেই সামলাবে। এসা এখন মোটামুটিভাবে সুস্থ, তবে সে পুরোপুরি হাঁটতে পারে না। আমান রেডি হচ্ছে। ঈশা বিছানায় বসে বসে দেখছে। বিছানার ওপর দুটো টিকিট রাখা। ইমতিয়াজ চৌধুরী দুজনেরই যাওয়ার ব্যবস্থা করেছে। আমান এশার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে ওঠে, রেডি হবি না? এশা একগাল হেসে বলে, কাকে নিয়ে যেতে চাও, নিজের বউকে নাকি বইয়ের রূপে থাকা বন্ধুকে? বলো, তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমার যাওয়া না যাওয়া। আমান ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে ওঠে, সারা জীবনের বন্ধুকে? আপাতত এর চেয়ে বেশি কিছুই নয়। আপাতত? হুম। তোকে কখনো সেই চোখে দেখিনি। 3বার কবুল বললেই কি আমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে? এসা মুখ কালো করে নেয়। আমি যাব না। এই বন্ধুত্বটা আমায় কষ্ট দেয় আমান। তুমি চলে যাও, আমি অপেক্ষা করব। তুমি কখনো আমাকে ভালোবেসে ফিরে আসবে, এই অপেক্ষা করব। জানি অপেক্ষা কষ্টের, তবুও অপেক্ষা করব। নিজের অধিকার পাওয়ার অপেক্ষা। আমার স্বপ্ন ছিল তোমায় বিয়ে করে, বিয়েতে তো হয়েই গেছে, তবে স্বামী হিসাবে কখনো পাইনি। বলতে গেলে সবকিছু আমার পাওয়া হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই পাইনি আমি। কাছে থেকে এভাবে দূরে থাকার চেয়ে একেবারেই দূরত্বটা ভালোই, কম পোড়াবে। আই এম সরি। আমান তৈরি হয়ে নিচে চলে আসে। ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তোলা হয়। ইমতিয়াজ শিকদার সেখানেই দাঁড়ানো ছিল। আমানকে একা যেতে দেখে চেঁচিয়ে ওঠে, এসা কোথায়? ও যাবে না? আর কত সময় লাগবে রেডি হতে শুনি? তুমি একা নেমে এলে কেন আমান? এসা পেছনে পেছনে এসে বাবাকে থামিয়ে দেয়। আমি যাব না বাবা, আমি তোমাদের সাথে এখানেই থাকবো। শুধু শুধু ওখানে গিয়ে একা থাকতে কষ্ট হবে। ইমতিয়াজ শিকদার আরো কিছু বলতে চাইলে এসা বাবাকে থামিয়ে দেয়। ইমতিয়াজ শিকদার অসহায় চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। জিনাত শিকদার মেয়েকে উদ্দেশ্য করে বলে ওঠে, এভাবে থাকতে পারবি? কষ্ট হবে না? যেভাবে আছি তার চেয়ে কম কষ্ট হবে। আমি অপেক্ষা করব ওর ফিরে আসার। আমার বিশ্বাস হয়তো ও ফিরে আসবে। না ফিরলে বুঝবো ভুল পথে ভুল জিনিস চেয়েছি, তার শাস্তি এটা। আমান একটা শুকনো কাশি দেয়। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। আমান ইমতিয়াজ শিকদারকে জড়িয়ে ধরে, দুজনকে সালাম করে বেরিয়ে যায়। যেতে যেতে এশাকে হাত নাড়ে, বিদায় দেয়। এশা আমানের দিকে তাকিয়ে মলিন একটা হাসি দেয়। ভীষণ কষ্ট হচ্ছে তার।
সবকিছু পেয়েও না পাওয়াই থেকে গেল। এখন থেকে তাকে অপেক্ষা করতে হবে। ভালোবেসে অনিশ্চিত একটা জীবনকে সে বেছে নিয়েছিল। সেই অনিশ্চয়তার টানা পড়েনেই হয়তো তাকে বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে। নয়তো কোনো একদিন আমার নিজে থেকে এসে দাঁড়াবে তার দরজায়, হাত বাড়িয়ে গ্রহণ করে নেবে তাকে। তবে এই মুহূর্তের অপেক্ষার চেয়ে বড় শাস্তি আর কিছুই নয়। সত্যি বলতে, চাওয়া পাওয়ার প্রত্যাশা প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে। চাওয়া পাওয়ার মাত্রা বেশি হবে, পাওয়া নিজে থেকেই ধরা দেয়। যদি হাজার চাওয়ার পর যদি সেই পাওনাটা ধরা না দেয়, তবে মানতে হবে তা কখনো তোমার নসিবে ছিল না। তবে ভুল পথে অবলম্বন করে যদি সেই পাওনা পর্যন্ত পৌঁছাতে চাও, তবে দিন শেষে পাওনার খাতা শূন্যই থেকে যাবে। নোহা আর তিয়াস এখন তিয়াসের ফ্ল্যাটেই শিফট করা হয়েছে। এখান থেকে তার কলেজ আর তিয়াসের হাসপাতাল দুটোই কাছে হবে। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে ভীষণ ব্যস্ত সে। তবে হাজার ব্যস্ততার মাঝে তাকে একটু শান্তি দেওয়ার জন্য তিয়াস নামক একজন স্বামীই আছে। যখন নোহার কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোথা থেকে তিয়াস উড়ে এসে হাজির হয়, ঝড়ের মতো এসে সব ঝুট ঝামেলাকে উড়িয়ে নিয়ে যায়। দুজন মিলে টোনাটুনির সংসার দিব্যি সামলে নিচ্ছে। দিন শেষে এমন সুখী তো নোহা চেয়েছিল, এমনই একজন পুরুষ। বাচ্চা কাচ্চার চিন্তা না হয় আরো কিছুদিন পর করা যাবে। আপাতত তারা নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে চায় আর একে অপরকে সামলাতে ব্যস্ত। এরশাক এক প্রকার ফুল স্পিডে গাড়ি চালিয়ে নওরিনের বলার ঠিকানায় পৌঁছে যায়। নওরিন একটা কাজী অফিসের সামনেই দাঁড়িয়ে আছে। নওরিন একটা হালকা গোলাপি শাড়ি পরেছে, তার সাথে হালকা সাজ। কি সুন্দর দেখাচ্ছে তাকে, পরীর মতো। এরশাক রোজই তাকে দেখে, তার রূপে যে রোজই যেন সে মুগ্ধ হয়, রোজই নতুন করে তার প্রেমে পড়ে। এরশাককে দেখে সে হাত নাড়ায়। এরশাক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়। এরশাক দুম করে এসে নওরিনকে জড়িয়ে ধরে। তুমি কি আমার সাথে মজা করছো নওরিন? তোমার মাথা ঠিক আছে? কিসের বিয়ে? নওরিন এরশাককে ঠেলে সরিয়ে দেয়। কি করছেন? এমন দুমদাম করে জড়িয়ে ধরছেন, লজ্জা লাগে না? এরশাক থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। বাবা, এই কয়দিনে তো তোমার অনেক শক্তি বেড়েছে দেখি। সে যাই হোক, নিজের বউকে ধরতে লজ্জা কিসের? কিসের বউ? আমাকে না আপনি তালাক দিয়ে দিলেন, ভুলে গেলেন? হুদাই। বিচ্ছেদ এতই সোজা? খোদা প্রদত্ত পবিত্র কালেমা পড়ে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। বিয়ের বন্ধন ভাঙা এত সোজা নয় নওরিন। চুপ করুন তো। মজা করার জন্য ডাকছো? আমাকে কি পাগল মনে হয়, নাকি জোকার মনে হয় সবসময় মজা দিব? আমি সিরিয়াস এরশাদ শিকদার। বরের নাম ধরে টেকো না, ও গুরুজনেরা বেয়াদব বলবে। নওরিন এবার মুখ বাঁকায়। পেছন থেকে নিবিড় আর সাগর বেরিয়ে আসে। নিবিড় এসে এরশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে, নওরিন তোমাকে সব জানিয়েছে? এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? পরে কোনো ঝামেলা করবে না তো? তোমাদের শিকদারকে বিশ্বাস নেই, কখন কি করে বসো। এবার ইশাকের গলাটা শুকিয়ে যায়। নিবিড়ে তো একই কথা বলছে। সত্যি কি তবে তাকে তার বউ অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? এত বড় অনাচার সে কিছুতেই মানবে না। এরশাদ কোনো কথা না বলে নওরিনকে টেনে নিয়ে যেতে থাকে। আমি জীবিত থাকতে এটা হতে দেব না। বিয়ে তো হবেই না। আর করতে চাইলে নওরিন, আমি মরে যাচ্ছি, আমার লাশের ওপর দিয়ে গিয়া তারপরে বিয়ে করো। নওরিন নিজেকে ছাড়িয়ে নেয়। দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে চাচ্ছেন, লজ্জা করে না আপনার? কিসের লাশ? আশ্চর্য। আমি তো ভাবলাম আপনি খুশি হবেন। এসব শটাং হয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসো? আচ্ছা নওরিন, আমি কি এতটাই খারাপ? মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। তার পেছনে কারণও ছিল। আমি যা করেছি ভুল বুঝে করেছি। আমার চোখের সামনে সব প্রমাণ ছিল। আমি কি করে সেগুলোকে অগ্রাহ্য করতাম বলো? তুমি নিজেও তো কখনো কিছু বলনি। দোষ কি আমার একার? আচ্ছা মানলাম, সব দোষ আমার। আমার অন্যায়ের অনেক তো শাস্তি দিলে, আর কত পোড়াবে বলো? নওরিন এবার একটু অবাক হয়ে বলে, কোথায় শাস্তি দিলাম? এই দূরত্বটা কি কম শাস্তি? আগুনের মতো জ্বলছি, কাছে থেকে নিজের বউয়ের সাথে কথা বলতে পারছি না। কিসের কষ্ট? আপনি তো আমাকে ভালোই বাসেননি। কে বলেছে? আমাদের সম্পর্কটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল,
তবে আমি কখনো এই সম্পর্কটা অস্বীকার করিনি। এত কিছু এক্সপ্লেন করতে পারবো না। শুধু বিশ্বাস করো, এই পৃথিবীতে শুধু এই মুহূর্তে আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসে না। এরশাক হাঁটু গেড়ে নওরিনের সামনে বসে পড়ে। প্লিজ, ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা না করো, আরো শাস্তি দাও। যা শাস্তি দেবে মাথা পেতে নেব। প্লিজ, আমাকে ত্যাগ করো না। এরশাক কথাটা বলতে বলতেই কেঁদে দেয়। নওরিন কি বলবে ভেবে পায় না, তবে মনে মনে সে খুশি নিজেকে দেওয়া কথা সে রেখেছে। এরশাক শিকদারের চোখের পানি নাকের পানি এক করেই সে ছেড়েছে। কিন্তু কিভাবে? ওমা, এরশাক কি তবে ভাবছে সে সাগরকে বিয়ে করছে? আশ্চর্য লোক তো। কিছুই কি নিজে থেকে বোঝে না? সবকিছুই কি বলে বলে বুঝিয়ে দিতে হবে? নওরিন কপালে হাত দেয়। তার মাঝেই সাগর চেঁচিয়ে ওঠে, নওরিন প্লিজ, চলে এসো। এবার তো ফ্লাইটের দেরি হয়ে যাবে। বিয়ে শেষ করে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সাগর কথাটা বলা মাত্রই এরশাক উঠে দাঁড়ায়, রক্তচক্ষু করে সাগরের দিকে তাকায়, ছুটে যায় সাগরকে আঘাত করার জন্য। সেই মুহূর্তে কোথা থেকে স্নেহা এসে এরশাকের সামনে দাঁড়ায়। ভাইয়া প্লিজ। এরশাক চোখ বুলায়। স্নেহার পরনে বইয়ের পোশাক, লাল শাড়ি, সাথে গাঢ় লিপস্টিক। তেমন গহনা না পরলেও দেখতে বউ বউ লাগছে। এরশাকের চক্ষু চড়ক গাছ। নওরিনের দিকে তাকায়। নওরিন মুস্কি হেসে জানায়, ওরা দুজন দুজনকে ভালোবাসে। মেজো খালা মানছে না, তাই আমি বলেছি এভাবে বিয়েটা সেরে ফেলতে। যদিও বিয়ে হয়ে গেলেও রিস্ক থেকে যায়। মেজো খালা কোনো না কোনো ঝামেলা করে হওয়া বিয়েও ভেঙে দিতে পারে। তাই সাগর আজই স্নেহাকে বিয়ে করে বিদেশে চলে যাবে। ওখানে কিছুদিন থাকার পর সবটা শান্ত হলে ফিরবে। আর হ্যাঁ, স্নেহার আপন বলতে বর্তমানে একমাত্র আপনিই আছেন, যে ওর পক্ষ থেকে উপস্থিত থাকতে পারবে। তাই আপনাকে আসতে বলেছি। প্লিজ, না করবেন না। সাগর ওকে ভালো রাখবে, দয়া করে মেনে নিন। এরশাদ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বর্তমানে শকে আছে। ভেবেছিল কি আর ঘটল কি? তার চেয়ে বড় কথা, স্নেহা আর সাগর সম্পর্ক, সেটা তো কল্পনাতেও সে ভাবেনি। তবুও সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যেমনটা ভেবেছিল তেমনটা ভয়ঙ্কর কিছু ঘটছে না, এটাই তো অনেক। সব বোঝাপড়া শেষে সাগর আর স্নেহার বিয়েটা হয়ে যায়। স্নেহার পক্ষ থেকে সাক্ষী দেয় নওরিন আর এরশাদ। বিয়ে শেষ করে সাগর আর স্নেহাকে নিয়ে এরশাক আর নওরিন রওনা দেয় শিকদার বাড়ির উদ্দেশ্যে। স্নেহা বিদেশ যাওয়ার আগেই একবার জিনাত শিকদারের সাথে দেখা করতে চায়। বাড়িতে গিয়ে এরশাক মাকে সব বুঝিয়ে বলে। জিনাত শিকদার তাদেরকে দোয়া করে দেয়। জিনাত শিকদারকে সালাম করে তারা রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। স্নেহাকে কয়েকবার মায়ের সাথে দেখা করতে বললেও সে মায়ের সাথে দেখা না করেই চলে যায়। তারা পাড়ি জমায় নতুন ঠিকানার উদ্দেশ্যে। সেখানে নতুন জীবন শুরু করবে তারা। সাগর আর স্নেহার সাথে সাথে নওরিনও শিকদার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরশাক বাধা দিলেও সে মানে না। এরশাকের প্রতি তার অনুভূতিগুলো নিয়ে তার মনে এখনো বেশ কিছু সংকোচ এখনো রয়েই গিয়েছে। ভালোবাসাটা সে অনুভব করতে পারে না। এতগুলো মাসের দূরত্বও তাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিতে পারছে না। নওরিন ফিরে আসতে চাইলে জিনাত শিকদার তারা হাতটা ধরে কান্নাকাটি করে। আপাতত সে বাড়ির একমাত্র বউ। এসা তো তার পায়ে পড়ে যায়। তবুও নওরিন কেন যেন তার মনকে মানাতে পারছে না। সে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। এরশাকও সমস্যাটা বুঝতে পেরেছে। এখন এর একটা সমাধান করা উচিত। নওরিনকে বুঝতে হবে তার ভালোবাসাটা। তারপরও যদি সে বোঝে ও নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করে, তাহলে নওরিনকে সে একেবারেই মুক্তি দিয়ে দিবে। ভোর ভোর উঠেই নওরিন ফজরের নামাজটা পড়ে নেয়। আজকে তার পরীক্ষার রেজাল্ট বেরোবে। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। পরীক্ষা খুব ভালো দিয়েছে এমনও নয়, তাই তো চিন্তায় এই অবস্থা। নওরিন নামাজে পড়ে কিছু সময় যায় নামাজে বসেই দোয়া করে। তারপর উঠে জানালার পাশে দাঁড়ায়। এরশাক আজকে আসেনি। এই কমাসই সে রোজা নামাজে পর্দা সরলেও এরশাকের মুখটা দেখতে পেত। লোকটা রোজই এখানে এসে দাঁড়াতো। একবার চোখাচোখি হতেই সে আবারও ফিরে যেত। আজ না থাকতেই নওরিনের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কেন নেই লোকটা? এইসব ভাবতে ভাবতেই নওরিনের ফোনে কল আসে। তিয়াস কল করেছে। নওরিন কলটা রিসিভ করতেই তিয়াস উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, নওরিন প্লিজ দ্রুত চলে এসো।
হাসপাতালের মেঝেতে কান্না করতে করতে গড়াগড়ি খাচ্ছে নওরিন। পাশে নোহা বসা। নওরিন যে এভাবে কান্না করতে পারে তা তার কল্পনার বাহিরে। নোহা ভেবে পাচ্ছে না নওরিনকে কি করে থামাবে। থামবে নাকি আরেকটু উস্কে দেবে। তিয়াস অসহায় মুখে তাকিয়ে আছে নোহার দিকে। সে একবার নওরিনকে দেখছে তো একবার নোহাকে দেখছে। শেষমেশ বন্ধুর জন্য তাকে মিথ্যাও বলতে হলো। না, বন্ধুর জন্য নয়, বইয়ের জন্য। নিবিড় এসে নওরিনকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়ে দেয়। তিয়াসের দিকে গভীর চোখে তাকায়। তিয়াস মাথা নিচু করে বলে ওঠে, আসলে এরশাক বলেছে। না মানে এরশাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ভোরবেলা কি একটা কাজে বের হয়েছিল। সেই হাইওয়ে ক্রস করতেই একটা ট্রাকের সাথে। ও আসলে নওরিনের সাথে দেখা করতে চায়, জীবনের শেষ ইচ্ছা। তাই নওরিনকে ফোন করেছিলাম। নিবিড় একটু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, জামাই এখন কেমন আছে?" তিয়াস মুখটা কাচুমাচু করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। দুলাভাই যে পড়ে তাকে মেরে তক্তা বানিয়ে দেবে এটা সে বুঝতে বাকি নেই। তিয়াস কিছু বলতে না দিয়েই পাশ থেকে নোহা ফট করেই বলে ওঠে, খুবই খারাপ ভাইয়া। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বড় আম্মুকে এখনো জানানো হয়নি। জানালে হয়তো। নোহা অসহায় মুখ করে তাকিয়ে আছে। নওরিন একটু লাফিয়ে ওঠে, প্লিজ ভাইয়া, ওনাকে দেখবো। কোথায় উনি? তিয়াস হাত উঁচু করে একটা কেবিন দেখিয়ে দেয়। ওই যে ওখানে। নওরিন এক মুহূর্তও দেরি না করে ছুট লাগায় সেই দিকে। কেবিনে ঢুকতেই দেখে এরশাক শোয়া, মাথায় ব্যান্ডেজ, সারা শরীরে চাদরে ঢাকা। নওরিন ছুটে গিয়ে এরশাককে জড়িয়ে ধরে। এরশাকের কপালে, গালে, মুখে অজস্র চুমু খায়। কে বলেছিল এত সকালে বার হতে? এরশাক চুপ করে আছে। প্লিজ কথা বলুন। আমাকে ছেড়ে যাবেন না স্বামী। মানছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আপনিও তো আমাকে কম কষ্ট দেননি। এবার তো কাটাকুটি হয়ে গেছে, বলুন। এখন তো সব ঠিক করার পালা, তাই না? কি হলো স্বামী, কথা বলেন না কেন? এরশাক চুপ। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম রূপকথার রাজপুত্রের মতো বর হবে আমার। সাগরকেও তেমনই মনে করতাম, কিন্তু বিশ্বাস করুন, প্রথম যেদিন শুনেছিলাম আপনি সব জেনে আমায় বিয়ে করেছেন, আপনার প্রতি আমার সম্মান সেই দিনই কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নতুন করে জীবনটা নিয়ে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, কিন্তু। নওরিন একটু থেমে তারপর বলে, পরে সবটা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবে আমার অভিমানগুলো তো আর আমার বশে নেই। আমার চাওয়া পাওয়ার হিসাবগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি চাইলে হয়তো সব ঠিক করতে পারতাম, কিন্তু মনের জোর হয়তো ছিল না, তাই পারিনি। এরশাক এখনো চুপ। প্রেমিক পুরুষদের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো দূরত্ব। আমি শুধু আপনাকে শাস্তি দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি ভালোবেসে সব দূরত্ব কাটিয়ে আমাকে যত্ন করুন। আপনি যা যা করেছেন তার বিচার করতে বসলে সারা জীবনের দূরত্ব আপনি ডিজার্ভ করেন। কিন্তু এই দূরত্বের নিজের কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, আমিও তো আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারি না। যেদিন আপনি মেজো ভাইকে বললেন আমাকে তালাক দিবেন, সেদিন আর সামলাতে পারিনি নিজেকে। অভিমানগুলো আর সেদিন আমার বশতা স্বীকার করেনি। তাই যা একটা ডিভোর্স পেপার বানিয়ে সই করে দিয়ে দিলাম। আপনিও তো দেখলেন না। তবে আমি আপনাকে ভালোবাসি। এরশাক ধপ করে বিছানায় উঠে বসে। ভালোবাসা সত্যি? নওরিন হাঁ করে তাকিয়ে আছে। এরশাককে এভাবে উঠতে দেখে নওরিন কয়েক মুহূর্ত হতবম্বের মতো বসে থাকে। তারপর ফট করেই নওরিনকে জড়িয়ে ধরে। এরশাক নওরিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, আমাকে আর লজ্জা দিও না নওরিন। অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। প্লিজ ক্ষমা করো। অনেক তো হলো। আপনি ঠিক আছেন স্বামী? ঠিক নেই। তোমার বিরহে শয্যা নেওয়ার অবস্থা হয়েছে আমার, দেখো না। নওরিন এরশাকের বুকে দুই চারটা কিল দেয়। সব তাহলে নাটক হচ্ছিল? কে বলেছে সব নাটক? তোমাকে দেখতেই যাচ্ছিলাম। মাঝে ছোট একটা অ্যাক্সিডেন্ট, বেশি না। তবে সব নোহারি প্ল্যান ছিল। নওরিন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। যাই হোক, মানুষটা তো ভালো আছে। তবে নোহা যে বলল নাটক করছিলেন এইভাবে। এশাক নওরিনের হাতটা ধরে টেনে বুকে জড়িয়ে নেয়। কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে কখনো কষ্ট দিব না। এখন তোমাকে কষ্ট দেওয়ার মানে নিজের সত্তাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া। প্লিজ আমাকে আর ফিরিয়ে দিও না, নয়তো এভাবেই মরে যাব।
পুরোটা সময় এরশাক নওরিনকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। নোহার ডাকে এরশাক নওরিনকে ছেড়ে দেয়। কনফিউশন দূর হয়েছে নওরিনের। কি? হুম, ভালোবাসা না বাসার কনফিউশন। ভালোবাসা হারিয়ে ফেললেই ভালোবাসার মূল্য বোঝা যায়। হারিয়ে ফেলার ভয় বন্ধনগুলোকে আরো দৃঢ় করে। যদিও আমি সবটা জানি না, তবুও তোমাকে যতটুকু চিনি, সংসার ত্যাগ করে চলে যাওয়ার মেয়ে তুমি না। ঠিকই ফিরে আসতে, তবে শুধু চেয়েছিলাম তুমি দা ভাইয়ের প্রতি ভালোবাসাটা অনুভব করেই ফিরে আসো। প্লিজ, এবার আর কোনো ড্রামা না। এরশাক ভুরু কুঁচকে তাকায় বোনের দিকে। ওকে ওকে, ড্রামা টম অ্যান্ড জেরির ভালোবাসা হলো তো এখন? নিবিড় নোহার কথা শুনে আনমনে হেসে দেয়। নওরিন রেজাল্ট খুব ভালো না হলেও মোটামুটি ভালোই হয়েছে বললেই চলে। এরশাক হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে, সঙ্গে নোহা আর তিয়াসও। আর নওরিন নিবিড়ের সাথে বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় এরশাকের পরিবারের লোকজন আসবে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করতে। জিনাত শিকদার বৌমাকে ঘরে তোলার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। নওরিন রাজি না থাকায় নিতে পারেননি। আজ নওরিন রাজি, তার খুশি দেখে কে। সন্ধ্যায় শিকদার পরিবারের সবাই আসে। কাল দিন পরেই তার বড়া বড় করে আয়োজন করে নওরিনকে উঠিয়ে নেবে। প্রথমে নওরিনের বাবা মা আমতা আমতা করলেও পরে সবাই রাজি হয়ে যায়। জিনাত শিকদার নিজের হাতে নওরিনের জন্য শাড়ি গহনা সব কিছু দিয়ে যায়। যাওয়ার সময় নওরিনের কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দেয়। তুমি ছোট্ট মেয়েটা, কত কিছু সহ্য করেছো, পৃথিবীর সব সুখ তোমার প্রাপ্য। নওরিন মুচকি হাসি দেয়। এই মানুষটাই তাকে সব সময় একসময় কত অপমান করত, অথচ আজ এই মানুষটাই তাকে আপন করে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নওরিন বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসেছে। মেয়েটার চোখে পানি, নাকের পানি এক হয়ে গিয়েছে কান্না করতে করতে। এরশাক নওরিনের দুকের রুমাল এগিয়ে দেয়। বউ, তুমি বলছিলে না আমার চোখের পানি নাকের পানি এক করেই ছাড়বে? এদিকে দেখো, তুমি নিজেই নিজের চোখের পানি নাকের পানি এক করে ফেলেছো। নওরিন চোখ মুছতে মুছতে এরশাকের দিকে রাগী চোখে তাকায়। তারপর কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে তোলে। সাগর ভাইয়ের বিয়ের দিনে কে যেন রাস্তার মাঝখানে বসে বসে কান্না করেছিল? সেই চোখ, সেই নাক, সেই কান, বোধ হয় লোকটা দেখতে একেবারে আপনার মতোই ছিল। না না, সরি, আপনি ছিলেন তাই না? এরশাক ভীষণ লজ্জা পেয়ে যায়। কতটা পাগল সে, কি না কি ভেবে কান্নাকাটি করেছে, তাও বউয়ের সামনে। বউ এখন তাকে খোঁটা দিবে। শুধু বউ কেন, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাকে দিয়েও হয়তো খোঁটা দেওয়াবে। নওরিন শাওয়ার সেরে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এরশাক এসে একবার নওরিনের দিকে তাকায়। সাজ উঠায় ফেলেছো? হুম, বলা তো যায় না। আমার স্বামী নামক আসামিটা হুট করে এসে আবার আমাকে সং বলে দিল, তাই রিস্ক নিতে চাইনি। এরশাক নওরিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। সরি বড়, এখনো ক্ষমা করতে পারোনি তাইনি? বাদ দিন। নওরিন এরশাককে ছাড়িয়ে নেয়, তোয়ালেটা বারান্দায় দিয়ে ঘরে আসে। এরশাক বিছানায় গা এলিয়ে দেয়। নওরিন, কবে কখন কিভাবে তোমাকে এতটা ভালোবেসেছি জানি না, আমি কিছুই জানি না। তবে যেদিন থেকে বুঝেছি তোমাকে আমার লাগবে, সেদিন থেকে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। প্লিজ, এই অগোছালো এরশাক শিকদারকে নিজের সাথে মিশিয়ে আর একটু গুছিয়ে দাও। নওরিন এরশাকের পাশে বসতে বসতে বলে ওঠে, আমি নিজেই তো বড্ড অগোছালো। আমার জীবনের গল্পটাও বড্ড অগোছালো, এলোমেলো। আপনার জীবন কি করে গোছাবো আমি? এরশাক নওরিনের কাছে টেনে নওরিনের কপালে চুমু খায়। আমরা একজন আরেকজনকে গুছিয়ে নেব, ভালোবাসায় আগলে রাখবো। দেখো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। এরশাক কথা বলতে বলতে নওরিনের নাকে নাক ঘষে। এবার চলো, বংশের বাতি জ্বালানোর কথা চিন্তা করি। বউ, তুমি অনুমতি দিলে। নওরিন এরশাককে থামিয়ে দেয়। যদি না দিই? এরশাক উঠে বসে। ইটস ওকে, তাহলে যান, বেরিয়ে যান। প্রথম দিনের মতো সারা রাত ছাদে কাটিয়ে দিন। নওরিন দরজার দিকে আঙ্গুল তুলে দেখায়। এরশাক একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে একটা টি শার্ট জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নওরিন হেসে কুটি কুটি হয়ে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খায়। তারপর সেও পেছনে পেছনে ছুট লাগায়। ইস, লোকটা কি রাগ করলো! এরশাক ছাদের কার্নিশ ঘেঁষে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নওরিন পা টিপে টিপে এরশাকের কাছে যায়। এরশাককে পেছন থেকে জড়িয়ে ধরে। এলে কেন? এমনি। রাগ করেছেন? এরশাক সামনে ফিরে তাকায়। নওরিনের কপালে ছোট্ট করে একটা চুমু খায়। কই না তো, ঘরে চলুন।
আমাদের ফিউচার বেবি আমাদের জন্য ওয়েট করছে তো। প্রায় বেশ কিছুদিন কেটে গিয়েছে। শিউলি পারভিন বিছানার শয্যা নিয়েছে। স্নেহার এভাবে চলে যাওয়া সে মেনে নিতে পারেনি। তার উপরে আমানের বাবা মায়ের ঘটনার জন্য জিনাত শিকদার তাকে বেশ কথা শুনিয়েছে। জীবনের হিসাব কষতে কষতে হঠাৎ একদিন ঘুমের মাঝেই স্ট্রোক করে সে। ভাগ্য ভালো থাকায় প্রাণে বেঁচে গেলেও শরীরের জোর সে আর ফিরে পায়নি। মনই যে শরীরের চাবি কাঠি। মনে জোর না থাকলে শরীরের জোর কি করে পাবে সে? দিন যেতে থাকে আর শিউলি পারভিনের শরীর আরো খারাপ হতে থাকে। সে না নিয়ম করে খাবার খায় না ওষুধ। জিনাত শিকদার শিউলির পাশে বসে আছে। শিউলি পারভিনের অবস্থা বেশি ভালো না। জিনাত শিকদার বাবা মাকে খবর পাঠিয়েছে, সাথে অ্যাম্বুলেন্সও ডেকেছে সে। শিউলি হাঁপাতে হাঁপাতে বোনকে কাছে ডাকে। আপা, মরার আগে সত্যি বলতে চাই। জিনাত শিকদার চারপাশে তাকিয়ে ঘর ফাঁকা করে। বোনের কাছে গিয়ে অবাক হয়ে বোনকে প্রশ্ন করে, কিসের সত্যি? আমানের বাবার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বুবু। কি বললি? আমাকে থামিও না, বলতে দাও। হয়তো আর কখনো সুযোগ পাবো না। সেদিন এরশাকের বাবা খাবে না বলে ছুটাছুটি করছিল। ছুটতে ছুটতে ওই ঘরে যায়। এরশাক বেরিয়ে যায়। আমার ওর পিছু পিছু যেতে গেলে আমার মাথা ঘুরে পড়ে নিচে পড়ে যায়। যেতে গেলেই আমানের বাবা আমাকে ধরে ফেলে। ওই মুহূর্তেই প্রিয়তা চলে আসে আর আমাদের ওইভাবে দেখে ফেলে। বুবু, বিশ্বাস করো, আমাদের কোনো দোষ ছিল না। আমি বুঝিয়ে বলতে চেয়েছিলাম, আমানের বাবাও চেয়েছিল, প্রিয়তাই সুযোগ দেয়নি। জিনাত শিকদার থমথমে মুখ করে বসে আছে। আমার সিফাত ভাই, মানে আমানের বাবার ম্যানেজার, তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু এক পর্যায়ে সে আমিকে অস্বীকার করে। তখন দিশেহারা হয়ে আমানের বাবার কাছেই সাহায্য চায়। আমানের বাবা শুধু আমাকে করুণা করত, একটা ডিভোর্সি প্রতারিত নারী হিসাবে। সেটাকেই প্রিয়তা অন্য চোখে দেখেছে। ওর সন্দেহপ্রবণ মন ওকে যা দেখিয়েছে তাই ও দেখেছে। আমানের বাবার অতীতটা হয়তো সে পুরোপুরি ভুলতে পারেনি। বুবু, বাচ্চাটাও সিফাত ভাইয়েরই ছিল। সে সুযোগ বুঝে পালিয়ে গেল। আমানের বাবাও চলে গেল। আমার শেষ ঠিকানা ছিল শিকদার বাড়ি। বাবা মা যে আমাকে ওভাবে রাখবে না তা তো তুমি জানতে। ভেবেছিলাম বাচ্চার ওছিলায় একটা ঠিকানা পেয়ে যাব। শিকদার বাড়ির চিলে কোঠায় হলেও একটা আশ্রয় পাবো। তারপর হয়তো সিফাত ভাই সেই বাচ্চাটাকে আর সেই বাচ্চার টানেই ফিরে আসবে। তাই কিছু বলিনি বাবু। খুব কি অন্যায় করে ফেলেছি? তিনি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে ওঠেন, হ্যাঁ, অন্যায় করেছি। একজন মৃত মানুষকে বদনাম করেছি। তবে বিশ্বাস করো বুবু, আমি সেদিন প্রিয়তাকে বোঝাতে চেয়েছিলাম, সে সুযোগ দিল না। ওরা কি আমাকে ক্ষমা করবে না? শিউলি পারভিন সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। জিনাত শিকদার হতবাক, বোনের পাশে বসে আছে। সে যেন কান্না করতেও ভুলে গেছে। শিউলি পারভিনকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার শিউলি পারভিনকে মৃত ঘোষণা করে। মারা যাওয়ার আগে একমাত্র স্নেহার মুখটা তার দেখা হলো না। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। আজও জিনাত শিকদারের আফসোস হয়, ইস, এতগুলো বছর ধরে বোনকে কতই না অপমান সে করেছে। প্রিয়তার সংসার ভাঙার সব দোষ তাকে দিয়েছে। আচ্ছা, সেদিন যদি প্রিয়তা একটু ঠান্ডা মাথায় সবটা বিচার করত, শুনতো, তাহলে কি আজ এই দিনটা দেখতে হতো না? হয়তো আমান তার বাবা মাকে নিয়েই সুখে থাকতো। জিনাত শিকদার একটা দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছায়। আজকাল দিনের বেশিরভাগ সময়ই তিনি এবাদতে মশগুল থাকেন। সংসারের সব দায়িত্ব ও ছোট চাচি আর নওরিনের। নওরিন পড়াশোনার ফাঁকে ফাঁকে সংসার সামলাচ্ছে। সব মিলিয়ে সুখেই আছে সে। আপাতত সে এই শিকদার বাড়ির রানী। এরশাক চাকরি ছেড়ে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছে। এসা আজও আমানের অপেক্ষায় আছে। আমান রোজ তাকে কল কল করে, খোঁজ নেয়, মাঝে মাঝে ভিডিও কলও দেয়। তবে দিন শেষে সে অপূর্ণ। আমান ফিরে আসেনি। এতগুলো বছরেও সে আর ফেরেনি। সব পেয়েও আজ সে নিঃস্ব। তবুও সে আশায় বুক বেঁধে আছে। হয়তো কোনো একদিন আমান ফিরবে, ভালোবেসে তাকে আগলে নেবে। তারও একটা সংসার হবে। আমানের সাথে সে ঘর বাঁধবে। পূর্ণতা পাবে তার জীবনও।